দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠান। আজকে আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি ভোটের গোলার্ধ। যদি এভাবে শুরু করি একটু, যে গোপালগঞ্জের ঘটনায় শুক্রবার দুপুরে ৩ ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। যদিও এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিস্টার অসহায় বলে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। এদিকে বিএনপি বলছে, গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে, নির্বাচন ঠেকাতে চলছে পরিকল্পিত ষড়যন্ত্র। প্রশ্ন হচ্ছে, কে ফাঁদ পাচ্ছে আর কে বা ষড়যন্ত্র করছে? যদিও জামায়াত বলছে দেশ আজ দুই ভাগে বিভক্ত, এক ভাগ চাঁদাবাজ দুর্নীতির পক্ষে আর আরেক ভাগ সত্যের পক্ষে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্য, দেশে এখন ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি হচ্ছে। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, রয়েছেন আবু আল মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, এবং আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু আব্দুল নূর তুষার আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনা একটু কথা বলতে চাই, যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা কি কোনোভাবে এড়ানো যেত কিনা? আমরা দেখলাম 144 ধারা জারি হলো বিকেলে, সেটা সকালে হলে কি হতো? এর আগে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর যে সমাধি সেটা গুঁড়িয়ে দেওয়া হবে, ভেঙে ফেলা হবে, এরকম নানা ঘটনা রটনা, আপনার অপপ্রচার প্রচার, এগুলো কিন্তু ছিল। এগুলো আমরা জানতাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারপরেও দিন শেষে কিন্তু আমরা অফিসিয়ালি 4 জন মানুষকে হারিয়েছি, প্রাণ হারিয়েছেন, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। তো প্রশ্ন এটাই ছিল যে এটা এড়ানো যেত কিনা? নিশ্চয়ই এটা এড়ানো যেত, এবং যারা এটা এড়াতে পারত তারা সেটা না করে তারা এটাকে উস্কানি দিয়েছে। কিভাবে উস্কানি দিয়েছে? শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে একটি দল, সেই দলটি অনিবন্ধিত, তাদের রেজিস্ট্রেশন নাই। অফিসিয়ালি বাংলাদেশে তারা এখনো কোনো রাজনৈতিক দল না, তারা একটা সংঘ যারা রাজনৈতিক দল হতে চায়। এবং তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছে। নিবন্ধন বাতিল করলে যদি কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে না পারে, অথবা নিবন্ধন স্থগিত করে দিলে যদি তাদের কার্যক্রম স্থগিত করা যায়, অথবা তাদের প্রতীক বাতিল করা যায়, তাহলে ওই একই অবস্থায় যাদের নিবন্ধন নাই তারা প্রত্যেকে আছে। তার মানে একটি অনিবন্ধিত রাজনৈতিক দল পদযাত্রার ঘোষণা দিয়েছেন, সেটা তাদের কমিউনিকেশন প্র্যাকটিস, তারা জনগণের কাছে যাচ্ছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু তারা অন্য সকল জেলায় প্রবেশ করেছেন পদযাত্রা এই শব্দটি ব্যবহার করে, কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করার আগে তারা অধিক উত্তেজনায় লিখেছেন যেটা মার্চ টু গোপালগঞ্জ। তারপরে সমস্ত সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গাতে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে এইরকম যে তারা মুর্দাবাদ করতে এখানে যাচ্ছেন। এবং তারপরে এমন ধারণাও এসেছে বিদেশ থেকে, যেখানে বলা হয়েছে যে সুযোগ দেওয়া হচ্ছে, এইবার কিছু হবে না, কিন্তু পরে কিন্তু সমস্যা আছে, এইরকম উস্কানি দেওয়া হয়েছে। ফলে উস্কানিমূলক তৎপরতা সবার চোখের সামনে চলছে, কিন্তু যারা এই উস্কানির বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যবস্থা নেবেন তারা অনেকটা দেখি না কি করে ভানুর কৌতুকের মতো বসেছিলেন। এবং 144 ধারা তারা সকালেও জারি করতে পারতেন না, এই জন্য যে 144 ধারা মানে 4 জনের বেশি লোক এক জায়গায় হয়ে সভা সমাবেশ করতে পারে না, তাহলে এনসিপি সমাবেশ করবে কি করে? তারা আসলে এনসিপিকে সমাবেশ করতে দিতে চেয়েছেন, এবং সেখানে সমাবেশে গিয়ে যে ধরনের বক্তৃতা হয়েছে, বক্তৃতার তো ভিডিও আছে। আপনি যদি বক্তৃতা এমনভাবে দেন যে বক্তৃতার মধ্যে নিজেদের বক্তব্যের চাইতে বরং অন্যদেরকে সতর্ক করার প্রবণতা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এই কথাটা মনে রাখতে হবে যে আপনি যদি একটা পাড়ায় ঢোকেন, সেই পাড়ায় মনে করেন একজন বড় ভাই আছেন, যে বড় ভাইকে সবাই শ্রদ্ধা করে, অন্য পাড়ার লোক ঢুকে সেই বড় ভাইয়ের নামে কিছু বললে সে যাই হোক না কেন পাড়ার লোকজন প্রতিবাদ করে। আর ঢুকেছেন এমন একটা জায়গায় যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর আছে, এবং সেইটাকে ঘিরে নানান ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে যে তারা কি করবেন, কি করতে পারেন। এরকম একটা অবস্থা তৈরি করলে একটা প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে, এটা কি আসলে সরকারি দল? এইটার জন্য টাকা খরচ হয় না? অন্য সব রাজনৈতিক দলকে পাহারা দিবে? কালকে যদি অন্য সব রাজনৈতিক দল যারা অনিবন্ধিত তারা এরকম এই ধরনের পদযাত্রা বা কর্মসূচি ঘোষণা করে, তাদেরকে একইভাবে রাষ্ট্রীয় বাহিনীর প্রতিরক্ষায় তাদেরকে সব জায়গাতে সভা করতে দেওয়া হবে? আজকে ফরিদপুরে তাদেরকে পাহারা দিচ্ছে কেন? ফরিদপুরে কি হয়েছে? শুরুর থেকে এত পাহারা কেন? তার মানে কি প্রহরা দিয়ে তাদেরকে জনপ্রিয় করতে হবে? জনগণের পাহারার বদলে তাদের নিরাপত্তা বাহিনীর পাহারা দরকার হচ্ছে কেন?
আসবে আপনার কাছে। আমি যেতে চাই একটু আবুল মোহাম্মদ শহীদ খান, আপনি একটু বলবেন, আপনি দীর্ঘদিন প্রশাসনে কাজ করেছেন, সাবেক সচিব ছিলেন। যেটা বললেন আব্দুল তুষার, যে একটি দল, অনিবন্ধিত দল, এখনো নিবন্ধন পায়নি, সেই দলটি পদযাত্রা করছে। সব জেলাতেই পদযাত্রা শব্দটা আমরা দেখেছি, আমরা নিজেরাও রিপোর্ট করেছি, কিন্তু মার্চ টু গোপালগঞ্জ এই জায়গাটায় কোনো জায়গাটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে আর কি। সেই জায়গায় আপনি একটু বলবেন যে এটা কি আসলেই কি মানে উস্কানি ছিল? এখন একটি দল তো যে কোনো জেলায় যে কোনো জায়গায় গিয়ে তাদের সভা সমাবেশ করতে পারে, চাইলেই করতে পারে, কোনো বিধিনিষেধ নেই। গোপালগঞ্জের বেলায় এমনটা হলো কেন? না, প্রথমত আপনি শান্তিপূর্ণ পদযাত্রাকে যদি মার্চ টু গোপালগঞ্জ বলেন, যেখানে অন্যখানে বলেন নেই, তখন আপনার একটা আবেগ প্রকাশ পায়, বেশি আবেগ, অথবা আপনার একটা অ্যাগ্রেসিভনেস প্রকাশ পায়। যে আমরা এখানে কোনটা গোপালগঞ্জে প্রকাশ march পেল? করছি। এখানে অ্যাগ্রেশন আচ্ছা। তারা অ্যাগ্রেশন নিয়েছেন, এবং তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচারণা ছিল, এবং বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অথবা পরবর্তীতে করা হবে, এবং যে উদ্দেশ্য নিয়ে তারা গেছেন, মুজিববাদের কবর দিতে হবে, একটা বাদের কবর দিতে হবে, এবং স্লোগানগুলো তো আমরা শুনেছি। তারা যতক্ষণ পর্যন্ত বক্তৃতা মঞ্চে ছিলেন, তারা কি কি স্লোগান দিয়েছেন, সেখানে তো আমরা স্লোগানগুলো, ভিডিও ক্লিপস আছে, এটা সবাই জানে। সুতরাং অ্যাগ্রেশনটা তারা দেখিয়েছেন। তুষারের সাথে আমি একদম একমত যে এই দলটা তো এখনো নিবন্ধনই হয়নি। আচ্ছা, ঠিক আছে, নিবন্ধন না হলেও একটা সংঘ হিসেবেও আপনি আপনার কথাবার্তা বলতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের পাহারাদারদের পাহারায় আপনি কাজ করবেন, এটা তো হতে পারে না। শুধু তো এটা ঘটে নেই, এখানে প্রিন্স সাহেব আসছেন, উনি নিশ্চয়ই বলবেন, ওনার মতামত শুনতে চাইব। কারণ যখন এই যে আলোচনাটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে, তখন দেখা গেল যে প্রথম দিনে বিএনপি গেল, জামাত গেল, এবং একটি দল তো নাই, সুতরাং নিষিদ্ধ, তাদের ডাকার প্রশ্নই আসে না। আর গেল কে? এনসিপি গেল। তো তারা কোন ক্যালিবারে, মানে কি তাদের মধ্যে কি এমন আছে যে তাদেরকে প্রথম দিন এত গুরুত্ব দিয়ে ডাকা হলো? এসব থেকে বোঝা যায়, এবং ডক্টর ইউনূসের ড্যাভোস ঘোষণা, এবং উনি যখন পদত্যাগ করার একটা গুজব বাজারে আসলো, তখন কারা কারা দৌড়ে গেলেন, সব মিলিয়ে, এবং এনসিপি যখন আন্দোলন করে, তখন প্রধান উপদেষ্টার একেবারে বাসভবনের কাছে যে দিনের পর দিন বসে থাকলেও কোনো অসুবিধা নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা গেলে তাদের লাঠিচার্জ করা হয়, অন্য শিক্ষকরা গেলে, মাদ্রাসার শিক্ষকরা গেলে, প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করলে, অন্যরা আন্দোলন করলে কি করা হয় আমরা দেখছি। এতে বোঝা যায় যে এই দলটার প্রতি ইউনূস সরকারের, মানে এখন যারা সরকারে আছেন, তাদের একটা পূর্ণ সমর্থন আছে। একটা বিষয়, সেটা হচ্ছে যে 5 আগস্ট পূর্ববর্তী বা পরবর্তী যে গোলাগুলি হয়েছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আর গুলি চলবে না এভাবে। প্রধান উপদেষ্টার আগে তো আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি করবে না, এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন এই গুলি এবং এই মৃত্যুর দায় তো এখন প্রধান উপদেষ্টার। কারণ আমাদের দেশে সরাসরি কথা হচ্ছে যে আমরা সবসময় কাকে দায়ী করেছি? আমরা যখন আইয়ুব খান ছিল, আইয়ুব খানকে দায়ী করেছি। আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল, তাকে দায়ী করেছি। জেনারেল জিয়াকে দায়ী করেছি, জেনারেল এরশাদকে দায়ী করেছি, খালেদা জিয়াকে দায়ী করেছি, শেখ হাসিনাকে দায়ী করেছি। তো এখন এই ঘটনার দায়িত্ব পুরোপুরি ইউনূস সাহেবের। এবং এর কেন দায়িত্বটা বেশি? ইউনূস সাহেব শুধু প্রধান উপদেষ্টা নন, প্রধান উপদেষ্টা হিসেবে তো উনি দায়ী, প্রধান হিসাবে, এবং উনি কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এবং এখানে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি তারা গুলি করেছেন। তো সেই গুলি করার অনুমতি, রুলস অফ এনগেজমেন্ট থাকবে না একটা? নিশ্চয়ই তাদের আছে, একটা বই আছে, একটা কার্ড আছে, এবং সকলকে ট্রেনিংয়ে বলা হয় কীভাবে তারা এনগেজ হবেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস আছে। তো এগুলোর যদি আলোচনা আমরা করি গভীরভাবে, তখন দেখব যে কালকে যা ঘটেছে সেটাকে মানবিকভাবে অমানবিক বলতে হবে। একদম অমানবিক একটা ঘটনা, এবং অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা। এবং এই অতিরিক্ত বল প্রয়োগের কারণে অন্য সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলি আপনার হাতে রক্ত লেগে গেছে। এখন তো গতকালকের ঘটনার পরে ডক্টর ইউনূস নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন যে তার হাতে রক্ত লেগেছে কিনা। এই প্রশ্ন উত্তর আমি আমাকে যদি রহিন হোসেন প্রিন্স ভাই দেন, যে আসলে কি এই সরকারের হাতে রক্তের দাগ লাগলো কিনা? না, আমার মনে হয় একেবারে খুব এর সরল উত্তর। সরল উত্তরের আগে একটু বলি যে আপনার কাছেও খবরে যেটা শুনলাম যে 144 ধারা এখন অব্যাহত থাকছে, তাই তো? কারফিউ আগামীকালকে 3 ঘন্টা, তাই হোক, তারপরে থাকছে। পরবর্তী ঘোষণা তার মানে দেওয়া পর্যন্ত। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করা যায়। আচ্ছা, কারণ বুঝতাম যে একটা ঘটনা ঘটে গেছে, সাময়িক সময়ের জন্য করলে এখন একটা নর্মাল জীবন, সেটা নাই। এবং যে ঘটনা কি বলে যেটা ঘটলো,
তা নিঃসন্দেহে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যার দায় অ্যাবসলিউটলি অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। তো এই সরকারের হাতেই তো তাহলে রক্তের দাগ থাকছে, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই, এটাই বাস্তবতা। আমি বরঞ্চ জিনিসটাকে এইভাবে দেখতে চাই যে কি ঘটেছে ঘটনাবলী দুইজনে যেটা বলেছেন এখানে তো দ্বিমতের কিছু নাই, কারণ এটা ঘটনা বলি দেখলেও সেটা বোঝা যায়। প্রশ্নটা বরঞ্চ এটা খোঁজা দরকার, সরকার কি চান, কি চেয়েছিলেন এবং ভবিষ্যতে আবার কি চান চাইবেন। জি। চাইবেন, মানে আমি আগেটাও বলেছি একটা মিনিমাম যেটা আপনি এখানে মনে করিয়ে দিলেন। আমরা সবাই জানি যে এই সরকার এসে বলেছিল যে না আর কোনো গুলি করা হবে চলবে না, এটা চলবে না, আমাদের সেনাবাহিনী এর আগে করলেন না, তাই না? এবং আমরা যে পরিবেশ দেখলাম যে সেনাবাহিনী বা মানে এদের উপরে যে আক্রমণ করছে সেরকম তো দেখলাম না। হ্যাঁ, একটা ঠিকই যে প্রথমে যে গাড়িটা পোড়ানো হলো সেটা পুড়িয়েছে এরা, এবং ছাত্রলীগ নামধারীরাই বলবো, আমরা তো আর জানি না, যেটা তারা পুড়িয়েছে সেটা অপরাধ করেছে, মঞ্চ ভেঙেছে সেটা অপরাধ করেছে। কিন্তু এর ফল তো এটা হইতে পারে না যে আপনি গুলি করে মানুষ হত্যা করবেন, এটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইরকম একটা কে না জানে দুনিয়ার, আমরাও তো এখানে বসে বুঝছিলাম যে গোপালগঞ্জ তারা উত্তাল হয়ে আছে, কারণ এটা শুধুমাত্র এটা তো প্রথম ঘটনা, এর আগে 32 নম্বর সহ বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে জি। তাতে এই যে অ্যাগ্রেসিভনেস যেটা কথার মধ্যে প্রকাশ পেয়েছে এখানে শুনলাম যে সেটা তো অবশ্যই হয়েছে। তা সেই জায়গায় সরকারের তো প্রথমে যে দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল সেটা কি তারা করেছে? মোটেই মনে হয় না। আপনি এইরকম একটা পথ কে না জানে সেখানে আপনি একটা গাড়ি পুলিশের গাড়ি রেখেছেন, আপনি অন্য কাজগুলো করেন নাই, বা যদি পরিস্থিতি আপনারা এখন বলছেন যে কি পুলিশের যারা খবরাখবর দেয় তারা ঠিকমতো দেয়নি, এটা তো আমরা শুনতে চাই না, এটা কে না জানে। আমরা কিন্তু এইখানে বসে সব খবর পাচ্ছি, আগের রাতের পজিশন, সকালের পজিশন, যে ওইখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, যেভাবে তাদের কাজ করেছে। এখানে পাড়ার উদাহরণ কে দিলেন? তুষার ভাই বোধহয় খুবই কারেক্টলি বলেছেন, পরিবেশটা কিন্তু তাই ছিল, আমি দূর থেকে যা আমরা খবর পাচ্ছিলাম। তাহলে সেই জায়গায় একটা সরকার থাকলে তার দায়িত্বশীল আচরণ কি হতো? ধরেন আমি যাচ্ছি, আমি ধরে নিলাম নিবন্ধিত অনিবন্ধিত সেই তর্কে আমি যাচ্ছি না, তাহলে তো সরকার প্রথমে আমাকেই বলবে যে পরিবেশ এইটা, এবং যদি সে যদি দেখে যে আমাকেও সামলাইতে পারছে না, এলাকাও সামলাইতে পারছে না, তাহলে তো এখানে তো অটো বিষয় যেটাকে বন্ধ করে দেবে। কিন্তু এই হামলার দায় আপনারা না। এই হামলার দায় সরকারকে দিচ্ছেন, কিন্তু এনসিপি তো সরকারকে এই হামলার দায় দিচ্ছে না। না, এনসিপি কি দিল আমি সেই আলোচনায় আগে আসছি না। আচ্ছা। আমি বলেছি ওইখানের প্রথমে যে ওইখানে কতকগুলো হামলার যে শুরুর যে ঘটনাগুলো ঘটেছে তার আগে তো কথা বলা হয়েছে যে আমরা পরিবেশটা কি ছিল সেটা একটা আলোচনা। সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে সেইখানে ওইখানকার যে সংগঠন ছাত্রলীগ বন্যদের তারা হামলার সূচনা করেছে, এটা নিয়ে কোনো আমার মনে হয় দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই, তথ্য তাই বলছে। কিন্তু এই যে ঘটনাটা পরিবেশটা যেটা এইটা ঘটানোর সুযোগ দিল কেন সরকার? প্রশ্ন হচ্ছে তাহলে সরকার কি এখন যে পরিবেশ পরিস্থিতিগুলো আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্যের কথা, আমি অন্য তর্ক বাদ দিয়েই বলি যে অন্ততপক্ষে গণ অভ্যুত্থানের পরে যে আমরা একটা ঐক্যমত্য একটা ভালো নির্বাচনের দিকে যাব, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিকে যাইব, যদি সেই সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক মতো সরকার চায়, আমি আগেই বলছি বা এখনো চাচ্ছেন বা আগামীতে চাইবেন, তাহলে এই ধরনের কোনো ঘটনার সুযোগ তো দেওয়ার করার কথা না। জি। সুতরাং সে তো এটা করে দিয়েই আসলে কোথায় নিয়ে যেতে চাই সেই প্রশ্নটাই এখন বরঞ্চ জনমনে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে সামনে আসছে। আমি নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই এই পর্বে, একটু ছোট্ট করে একটু জানতে চাই তুষার ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেখানে একটা বক্তব্য এরকম এসেছে যে কেন গোপালগঞ্জে গিয়ে মুজিববাদকে কবর দিতে হবে, সেই কথা কি সেখানে গিয়েই আপনাদের বলতে হবে? সেখানকার মাটি, মানুষ, সংবেদনশীলতা, তার মনস্তত্ত্ব, তার জায়গাটা জানা দরকার। তবে মানে আমি যে প্রশ্ন করতে চাচ্ছি যে ওই জায়গাটা যাওয়ার আগে তো তারা অবশ্যই হোমওয়ার্ক করেছে যে একটা জায়গায় যাচ্ছি আমরা, সেই জায়গায় আসলে বক্তব্যটা কেমন হবে, সেখানকার যেটা আজকে আলোচনা উঠে এসেছে সেখানকার মানুষ, মাটি, প্রকৃতি, এগুলো তো একটু হোমওয়ার্ক করা দরকার ছিল। আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি বহু বছর ধরে বক্তব্য কিভাবে দিতে হয় এইটা লোকজনকে শিখিয়েছি। আচ্ছা। আমি যত বক্তৃতা দেখেছি তাদের, আমার কখনোই মনে হয় নাই তাদের কোনো বক্তব্য তারা হোমওয়ার্ক করে দেয়, বিশেষ করে এনসিপির নেতারা। কারণ তাদের হোমওয়ার্ক থাকে না বলে এক একজন নেতার বক্তব্য এক এক রকম হয়, এক একজন নেতার প্রকাশভঙ্গি এক এক রকম হয়, এবং তাদের কোনো কমন গোল আছে বলে বোঝা যায় না। ঘটনা ঘটার আগে তারা একরকম বক্তৃতা দেন, ঘটনা ঘটে যাওয়ার পরে তার আরেক রকম বক্তৃতা দেন। আমি যে প্রশ্নটা করেছিলাম, আমি শুধু ওই প্রশ্নটা প্রিন্স ভাইকেও করতে চাই। প্রিন্স ভাই এত বছর রাজনীতি করেন, প্রিন্স ভাইরা কি কোনো জনসভায় যাওয়ার সময় এরকম সরকারি প্রতিরক্ষা এবং জীবনে পেয়েছেন? প্রিন্স ভাই মাথা নাড়ছেন। এবং
বাংলাদেশে বক্তৃতার মঞ্চ ভাঙা হয় কিংবা গন্ডগোল হয়, এটা কিন্তু নতুন কিছু না। এটা অনেক ইত্যাদির পুরনো শুটিং ঘটনা। হচ্ছে, সেখানেও কিন্তু হ্যাঁ, লোকজন এটা মারামারি পুরনো করেছে। হচ্ছে। হ্যাঁ, তো বক্তৃতার মঞ্চ ভাঙলে পরে এত রুষ্ট হয়ে যেতে হবে এবং তারপর এইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, এটা কিন্তু মনে হয়েছে যে অত্যন্ত উচ্চমাত্রার রিয়াকশন। আর যখন ওই জায়গা থেকে প্রত্যাহার করা হচ্ছে এই নেতাদেরকে, যে ছবিটা আমরা দেখেছি, এই ছবিটা কি খুব গ্রহণযোগ্য? এই ছবিটা দেখে এটাই মনে হচ্ছে যে জনতার প্রতিরোধের সামনে জনতাকে সাথে নিয়ে তাদেরকে লড়াই করার শক্তি এই দলটার নাই। এই দলটার জন্য বিদেশ থেকে আমদানিকৃত সশস্ত্র জওয়ানদের ক্যারি করার যে যানবাহন, যেটাকে বলা হয়। সেটা দরকার। জি। তাহলে কি সশস্ত্র লোকেরা এখন ব্যাটারি রিকশায় চড়বে? আর যারা নিরস্ত্র রাজনীতিবিদ তারা এখন ওটার মধ্যে চড়ে রাজনীতি করবেন? ধন্যবাদ। আমি পরবর্তী আলোচনা বিরতির পর শেষ করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা ভোটের গোলার্ধনের কথা বলছিলাম। আমি আবার যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। সেটি হচ্ছে যে একটু ভেবে বলি যে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে গোপালগঞ্জ কর্মসূচিতে বাধা ও হামলার জবাব দেওয়ার তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জ আবারও যে তার ঘোষণা করবেন। আর সার্জিস আলম বলেছেন যে যদি ফিরে আসি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব। মোটামুটি যুদ্ধ ঘোষণা। সেই ক্ষেত্রে আবারও কি আমরা কোনো সংঘর্ষের বা কোনো হামলার বা প্রাণহানির আশঙ্কা কি করতে পারি না? না, আমি ওই যে কথাগুলো বললেন, আসলে এটা তো রাজনীতির ভাষা না। অন্ততপক্ষে আমরা তো যাই বলেন কেন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে তো এখনো আছি। আমরা তো যদি বলেন একটা মৌলিক পার্থক্য নিয়েই বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে একটা মৌলিক পার্থক্য নিয়েই রাজনীতি করছি, কিন্তু তারপরে এটা এই ধরনের রাজনীতির ভাষা কিন্তু আমাদের না। আমি বরঞ্চ দেখেন, আজকে আমি আসছি ওই জায়গায় একটু খালি বোঝার জন্য। দেখেন না, সংস্কার নানা কথা হচ্ছে, আমি সংস্কার আলোচনায় ঢুকছি না। এবং কথা হচ্ছে যে 90 আমরা করেছিলাম, কেউ রক্ষা করেনি, এবার নাকি খুব শক্ত করে কি একটা করে দেবে। তা আমি এই ধরনের বললাম যে আপনারা এটা শুনেছেন কিনা জানি না, কোথায় যেন বললাম যে 90 আমাদের যে আচরণবিধি ছিল তার শেষে একটা পয়েন্ট ছিল যে আমাদের পরস্পরের মধ্যে রাজনৈতিক দল কোনো সমস্যা হলে আলাপ আলোচনা করে মীমাংসা করব। তার এখন যেটা বলছেন এই ধরনের শব্দ থাকলে এটা কিসের আলাপ আলোচনা? এটা তো অন্য জায়গায়। এবং আলটিমেটলি এই উস্কানিটা যদি বলেন, আমি জানি না, এগুলো খুবই স্বাভাবিক। এটা নির্ভর করে অ্যানার্কিস্টরা, আর একটা নির্ভর করে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা অবস্থায়। এবং আমি মনে করি যে অন্ততপক্ষে গোপালগঞ্জের ঘটনা, আমি শুধু ওদের কথা বলতে চাই না, পুরো রাজনৈতিক অঙ্গনকে যে শিক্ষা দিল, জি, সেই শিক্ষাটা যদি আমরা না বুঝে আগাতে চাই, এবং সরকারও যদি না বুঝে কি বলবো যে তার যে চলতি যে পদক্ষেপ তারই তো পার্টিটা দেখা যাচ্ছে। এবং আমি পুরনো ঘটনাগুলিকেই রেফার করছি। এবং আমাদের এই যে বিভিন্ন বাহিনী, তাদের যে সক্রিয়তা দেখলাম, কই অন্য সক্রিয়তা তো অন্য জায়গাগুলোতে দেখলাম না আমরা। তাহলে এই ধারা যদি চলতে থাকে, তাহলে আমি যে প্রশ্ন করেছিলাম শুরুতে, আমি নিজেই যে প্রশ্ন তুলেছিলাম যে আলটিমেটলি আমাদেরকে কোথায় এরা নিয়ে যেতে চায়, আমরা কি জনগণ সেইটাকে প্রশ্রয় দেব, নাকি এখনই যে গণ অভ্যুত্থানের যে প্রধান আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, আমি বৈষম্যহীনতার কথা তো আলোচনার মধ্যে নাই, ওটা বাদই দিলাম, সেই জায়গায় না যেয়ে অন্য কাউকে সুযোগ করে দেবো। অন্য কাউকের কথাটা একটু রিপিট করতে হয়, যেটা এখন আলোচনার মধ্যে আমাদের আসছে না, হয়তো বাস্তব কারণে, পরিস্থিতির কারণে, আমি বাস্তব কারণ না, পরিস্থিতির কারণে, ধরেন এই যে ভূ রাজনৈতিক কারণে এখন বাণিজ্য চুক্তির নামে যে জায়গাগুলো আমাদের এখানে আসছে, এইখানে জাতিসংঘ তার মানবাধিকার কাউন্সিল অফিস করার সিদ্ধান্ত এই সরকার নিয়েছে। তার মানে পুরো জিনিসটার ডিজাইনটা কি, আমাদেরকে কোথায় নিয়ে যেতে হয়, আমাদের খুঁজে দেখতে হবে কিন্তু সেই জায়গায়। আসবো। আমি একটু যেতে চাই আবু আলম শহীদ আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিস্টার অসহায়ত্ব বলা হয়েছে, এবং তারা বলেছে দেশ এখন দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে দুর্নীতি চাঁদাবাজের পক্ষে আর একটি সত্যের পক্ষে। কিন্তু আমরা তো দেশকে এভাবে দুভাগে দেখতে চাইনি। 5 আগস্ট পরবর্তীতে আমরা দেশটাকে এক ভাগে দেখতে চেয়েছিলাম। সেই জায়গাটায় না থেকে আমরা এখন 2 ভাগ হয়ে যাচ্ছি কেন? না, আমরা যেটা দেখতে চেয়েছিলাম, মানে আপনি বলছেন নাগরিকরা দেখতে চেয়েছিল, বা বাংলাদেশের জনগণের একটা প্রত্যাশা বা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা বা একটা লক্ষ্য থেকে তো জনগণ আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটা তো শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, বা কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তাদের আন্দোলন না, শেষ পর্যন্ত আন্দোলনে কিন্তু লক্ষ মানুষের অংশগ্রহণ ছিল। এবং সব মানুষের কিন্তু তাদের স্বপ্ন নিয়ে আন্দোলনে এসেছে। একজন রিক্সাওয়ালা এসেছে, সে যেন 2 বেলা পেট পুড়ে খেতে পারে, এবং তারপরে পুলিশ যেন তার উপরে নির্যাতন না করে, বা কেউ তার কাছে চাঁদাবাজি না করে, একটু চাওয়ালা একই কারণে আসতে পারে। তো সব মিলিয়ে এখন
জামাতে ইসলামী যেটা বলার চেষ্টা করছে, এটা তাদের রাজনৈতিক রিটোরিক, ভালো, এটা উনি বলতেই পারেন, দেশ দুই ভাগে বিভক্ত। এখন উনি দুর্নীতিবাদ, চাঁদাবাজ বা ওইসব বলতে কাকে মিন করছেন? এখন তো দেশে একটি দল, সবচেয়ে বড় দল, যাদের বিরুদ্ধে 100টা অভিযোগ আছে, ধরেন 101টা অভিযোগ, এবং তারা অলরেডি নিষিদ্ধ, তাদের কার্যক্রম, তারা কার্যক্রম করতে পারছেন না। সুতরাং স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে তারা চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি এসবের মধ্যে তো তারা আর নেই। তাহলে কারা আছেন? জামাতে ইসলাম যাদেরকে ইঙ্গিত করে সেটা হলো আরেকটি বৃহৎ দল বিএনপি, তাদের প্রতি তাদের ইঙ্গিত। তো ঠিক আছে, এটা নিয়ে আপনি জনগণের কাছে যান, আমি এটাতে এই রিটোরিকে কোনো অসুবিধা দেখি না। আচ্ছা। যে আপনি জনগণের কাছে যান, এবং দেশ তো দুই ভাগে না, দেশ তো 50 ভাগে বিভক্ত থাকতে পারে। কারণ আমাদের রাজনৈতিক দলের সংখ্যা যদি 150-200 হয়, তাহলে আমরা 200 ধরনের ওপিনিয়ন দেখতে পারবো, এবং আমাদের তো জোট টোট হবে, তখন তো আমরা 5টা-10টা ওপিনিয়ন দেখতে পারবো। সুতরাং ওপিনিয়ন কিন্তু ডিফার করবে। ওপিনিয়নে ডিফার করার মানে এই না যে আপনাকে আমি কতল করার চেষ্টা করব, নির্মূল করার চেষ্টা করব, কবর দেওয়ার চেষ্টা করব। এই রাজনীতির ইতিহাসে নির্মূল করা, কবর দেওয়া, নিশ্চিহ্ন করা, এগুলো কিন্তু সরকারি সমর্থনে, ওখানে একটা শেপও দিয়ে দিলাম, সরকারি সমর্থনে বা ব্যবস্থাপনায় কোনো রাজনৈতিক দল, সংগঠন বা কোনো গোষ্ঠীকে নির্মূল করার ব্যবস্থা করলে বা নিশ্চিহ্ন করার ব্যবস্থা করলে, নিষিদ্ধ করলে এটা কাজে লাগে না। এইটার দায়িত্বটা জনগণের কাছে দিয়ে দেন, কারণ জনগণই এটা সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নিয়েছে জনগণ, পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে। আর বাংলাদেশ তার একটা প্রকৃষ্ট উদাহরণ, যে এই যে 47 সালে যখন দেশ বিভাগ হয়, যখন পাকিস্তান নামের একটা কৃত্রিম রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু মুসলিম লীগের মাধ্যমেই এটা সৃষ্টি হয়েছিল। মাত্র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 54 সালে মুসলিম লীগ গণ, এবং এখন তো মুসলিম লীগ আপনি খুঁজে পাবেন না, বিশাল বিশাল হ্যাচাক লাইট, টর্চ লাইট দিয়েও পাবেন না। কারণটা কি? মুসলিম লীগ তো কেউ নিষিদ্ধ করে নেই, বাট জনগণ তাদেরকে রিজেক্ট করছে। সুতরাং জিনিসটা জনগণের কাছে দেন, জনগণ ডিসাইড করতে দেন, জনগণ কাকে পছন্দ করবে, কাকে পছন্দ করবে না। জি, আসবে একটু আব্দুল তুষার আপনার কাছে। সেটি হচ্ছে যে প্রিন্স ভাই যেটা বলছিলেন যে রাজনীতির যে শিষ্টাচার সংস্কৃতি, আমরা কি এই যে শিষ্টাচার সংস্কৃতি, সেখান থেকে কতটা দূরে চলে আসলাম, বা রাজনীতির পরিবেশ ঠিক কতটা দূষিত হলো? যদি আপনাকে একটু বলি এরকম যে অশ্লীল স্লোগানের রাজনীতি এখন আমরা দেখতে পাচ্ছি। আমি ওই স্লোগানগুলো এখানে বলতে পারবো না, যে স্লোগানগুলো আমরা জানি, সবাই পত্রপত্রিকায় এসেছে বা আমরা শুনেছি। ফলে কি হচ্ছে, মানে এই যে রাজনীতির যে সংস্কৃতির যে একটা শিষ্টাচার বলে একটা ব্যাপার ছিল, সেটা কি হারিয়ে যাচ্ছে? সেটা অনেক আগেই হারিয়ে গিয়েছে। আমাদের বিভিন্ন জায়গাতে যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলেন, তাদের মুখের যে ভাষা, সেই ভাষা সর্বজনগ্রাহ্য হওয়ার কথা না, কিন্তু মানুষ তাদেরকে অনেকটা কাল্ট গুরুর জায়গায় বসিয়েছেন এবং সেই ভাষাগুলিকে ব্যবহার করতে শুরু করেছেন। এই অশ্লীলতার প্রসার এবং প্রচারে এক ধরনের উস্কানি বলবো, অথবা এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছে, এবং সেটা আজকে এইভাবে রাজনৈতিক ভাষা হিসেবে, রাজনীতির যে শিষ্টাচারের ভাষা, সেটাকে রিপ্লেস করেছে। এবং এই রিপ্লেসমেন্টের দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে, যারা এটা ইনফ্লুয়েন্স করেছেন তাদেরকে, এবং যারা এটা গ্রহণ করেছেন তাদেরকে। এখন দেখেন, আমার কাছে সবসময় মনে হয় যে এই নতুন যে রাজনৈতিক এক ধরনের আচরণ তৈরি হয়েছে, সেখানে এদের ভাবটা এরকম যে তুমি করলে আইন, আমি করলে ফাইন, তাই না? আপনি যদি করেন, আমি আপনাকে আইনের কাছে দিয়ে দিব, আর আমি যদি করি তাহলে ঠিক আছে। আপনার গালি অত্যন্ত খারাপ, আর আমার গালি হচ্ছে আমি এই গালির মাধ্যমে সমাজ বদল করে দিব। গালি গালি, চুরি চুরি, ডাকাতি ডাকাতি, দুর্নীতি দুর্নীতি। আমরা যখন ইন্টারনেটে দেখি যে গাড়ির মধ্যে একজন মহিলা টাকা দিচ্ছেন এবং গাড়ির বাইরে দাঁড়িয়ে আরেকজন 7,80,000 টাকা নিচ্ছেন, পৃথিবীর কোন রাজনৈতিক দল রাস্তায় এভাবে গাড়ির কাচ নামিয়ে চাঁদা আদায় করে, অথবা রাজনৈতিক দলের ডোনেশন নেয়? এটা রিসিপ্ট দিয়ে নেবে। বলছে না, তারা বলছে ডোনেশন। ডোনেশনের রিসিপ্ট কি তারা ফলের ঠোঙ্গায় ভরে নেয়? যখন তারা বলেছে বিকাশে তারা 22 লক্ষ টাকা আদায় করেছে, বা 22 লক্ষ টাকা এসেছে, তারা বলেছে একটা টেলিভিশন অনুষ্ঠানে, আমি সেখানে ছিলাম, ধরে নিলাম আরো 22 লক্ষ যুক্ত হয়েছে। যে পদযাত্রা তারা করছেন, এটাতে গাড়ির খরচই তো 50 লক্ষ টাকার বেশি হবে আমার কাছে মনে হয়। আমার ধারণা নেই, আমি কোনদিন করি নাই। এই টাকার উৎস কোথায়? কোন জনগণ দিচ্ছে? কোন জনগণ এই টাকাটা দিচ্ছে? যে জনগণ বেতন বাড়ানোর জন্য গিয়ে সরকারের কাছে ধর্ণা দিচ্ছে, কোন জনগণ? এমপিওভুক্ত টিচাররা যারা নিজেদের সংসারের খরচ নির্বাহ করতে পারছে না, কোন জনগণ? যারা গতকাল 300 টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছে, এই জনগণ কোথায় থাকে বাংলাদেশের? যারা এনসিপিকে টাকা দেয় আর অন্য দলকে দিতে পারে না? রুইন ভাই, প্রিন্স ভাইরা কয় টাকা তোলে? এটা আমাদের খুব জানতে ইচ্ছা করবে। কোন রাজনৈতিক দল প্রশ্নের বাইরে থাকতে পারবে না। আপনি বিপ্লবী হিসেবে যদি নিজেদের মর্যাদা চান, তাহলে আপনি বিপ্লবী হিসেবে মর্যাদা নেবেন। আপনি যখন রাজনৈতিক দল করবেন, আপনি যখন ফুটবল খেলতে নামবেন, আপনি আবাহনী হইলে আরেকজন মোহামেডান। ফুটবলের মাঠে সবাই সমান। ওনারা নিজেদের এই রেসপেক্টটা আশা করতে পারেন না যে ওনারা অন্য রাজনৈতিক দলের মতো আচরণ করবেন, কিন্তু ওনাদেরকে মানুষ আলাদা চোখে দেখবে, আর অন্য রাজনৈতিক দলেরা সব দুর্বৃত্ত।
এটা তো তারা আশা করতে পারেন না। তারা যদি দুর্বৃত্তের সঙ্গে খেলায় নেমে দুর্বৃত্তের মতোই আচরণ করেন, তারপরে যদি বলেন যে না আমাদের মহৎ কর্ম আছে, তাহলে আওয়ামী লীগের সাথে তাদের তফাৎ কি? আওয়ামী লীগ তো এই কথাই বলতো। আওয়ামী লীগ বলতো যে তারা সবাই মুক্তিযোদ্ধা, অন্যরা সব রাজাকার। এরা বলেন আমরা সবাই বিপ্লবী আর অন্যরা সব আওয়ামী লীগ, ফ্যাসিস্টের দোসর বলে। ফ্যাসিস্টের দোসর বলেন। তাহলে কি একই তো স্বভাব? আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে আপনি রাজাকার, আর তাদের বিরুদ্ধে গেলে আপনি আওয়ামী লীগ। তাহলে ঘটনাটা কি? সে একই ট্যাগিং। তাহলে কি করব এখন? আমরা কি তাদের সাথে থাকবো নাকি? আমরা তাদের সাথে থাকবো কি থাকবো না সেটা পরের কথা। এখানে আমরা তিনজন ভোট দিতে গেলে হয়তো আমি একজনকে ভোট দেবো, উনি আরেকজনকে দিবেন, কিন্তু জনগণ তাদের সঙ্গে থাকবে কিনা, অন্য জনতা। এই পরীক্ষা তো ভোটের মাধ্যমেই হবে। ভোটের কথা শুনলেই কেন তাদের মাথায় রক্ত ওঠে? অন্য সময় তো তাদের এরকম আমরা দেখি না। তবে আপনি ভোটের কথা বলেন, একটু বলি যে 18 থেকে 33 এই বয়সী ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা এবং আলাদা বুথ করা হবে, এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছিলেন কয়েকদিন আগে। হ্যাঁ, বাংলাদেশে সঞ্চয়পত্রের জন্য হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য ব্যবস্থা, আর ভোটের সময় হচ্ছে জুনিয়র সিটিজেনদের জন্য ব্যবস্থা। এগুলো হচ্ছে ডিসক্রিমিনেশন। 18 থেকে 33-এর লোকজন ইচ্ছা করলে 4 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারে। আলাদা জায়গা করা উচিত হচ্ছে যারা হুইল চেয়ার নিয়ে যায়। আমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না। আমাদের এলাকায় যে ভোট কেন্দ্রটা এতদিন ছিল, সেই ভোট কেন্দ্রতে মহিলাদেরকে দোতলায় উঠে ভোট দিতে হতো। সেটার ব্যাপারে ওনারা কোনো কথা বলেন না। ওনারা যখন বিদেশে যান তখন বড় বড় কথা বলেন, তখন অ্যাক্সেসিবিলিটির কথা বলেন, তখন মানুষের প্রবেশাধিকার সহ প্রতিবন্ধীদের অধিকারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের যে বহু ভোট কেন্দ্রে এইভাবে দোতলায় উঠে ভোট দিতে হয়, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। বহু ভোট কেন্দ্রে যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা এখন যারা কিনা পাহাড়ের উপর উঠে ভোট দিতে পারেন, সে 18 থেকে 33 বছর বয়স্ক সবচাইতে সবল জনগোষ্ঠী, তাদের জন্য আলাদা ভোট কেন্দ্র করবেন কেন? এটার কারণ কি? এটার কোনো যুক্তি হতে পারে না। এই সবই হচ্ছে ভোট ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়া। ভোট কেন্দ্র আলাদা করলে কি ভোট ভালো হয়? তাহলে শিশুদের জন্য আলাদা ভোট, মানে তরুণদের জন্য আলাদা ভোট, মেয়েদের জন্য আলাদা ভোট, ছেলেদের জন্য আলাদা ভোট, বয়স্কদের জন্য আলাদা ভোট, তারপরে ধরেন যারা হুইল চেয়ারে বসে তাদের জন্য আলাদা ভোট, তারপরে হচ্ছে বগুড়ার জন্য আলাদা ভোট, তারপরে গোপালগঞ্জের জন্য আলাদা ভোট। আচ্ছা, বাকি আলোচনা বিরতির পরে এসে করতে চাই। দর্শক, আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম ভোটের গোলার ধ্বনি। আমি আবার যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী একটা কথা বলেছেন, সেটা ঢাকায় বসে 10 জন লোক জনগণের ভাগ্য ঠিক করতে পারবে না। কোনো পরিবর্তন টেকসই হবে না যদি জনগণের ম্যান্ডেট না থাকে। আমরা বহু কিছু করেছি, কোনোটি টেকে নাই। জনগণের মাধ্যমে যেটা পরিবর্তন হবে সেটাই একমাত্র পরিবর্তন। মানে আপনি জনগণের কথা বলেছিলেন, ভোটের কথা বলেছিলেন, সেজন্যই এই বিষয়টা তুলে ধরলাম। না, এই তো ঠিকই, কারণ আমরাও বরাবর বলে আসছি যে জনগণ, আমাদের যে দেশের জনগণই তো সার্বভৌম, এবং তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্টই হচ্ছে দায়িত্ব পালন করে। আচ্ছা, তাহলে আমরা যদি এই আমি ধারণা করি হয়তো সংস্কার নিয়ে কথা বলার জন্য যেটা হচ্ছে, সংস্কার কিন্তু অনির্বাণের সময় গালি ছিল, আর এখন সংস্কার একটা বিরাট ইসে চলে আসছে। আর আমরা তো বলি যে আমরা তো পুরো ব্যবস্থা বদল ছাড়া এটা কিছু হবে না, এটা হচ্ছে টোটকা সমাধান। ঠিক আছে, সেই টোটকা সমাধানটা কে করবে? তো বিশেষ করে সংবিধানবন্য প্রশ্ন যখন আসে, সেটা হচ্ছে জনগণ করবে। তা জনগণকে তো আমি একটা মাঠে 18 কোটি মানুষকে ডেকে হাত তোলাই করতে পারবো না। তাহলে এটা করতে হবে তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট, সেটাই করতে হবে। এখানে আমরা অনেক সময় মনে হচ্ছে যে আমরা ওই যে ঐক্যমত্য কমিশন, আমরাও যাই ন্যাচারাল, কারণ আমাদের মত দিতে আমরা তো যাই, কারণ এই বুর্জোয়া ব্যবস্থার মধ্যে অনেক কিছু অ্যাডজাস্ট করে আমরা চলছি, তা সেইটা যাই। কিন্তু অনেক সময় দেখছি যে তারা যে চিন্তা করেছেন বা হুট করে ওইখান থেকে একটা চিন্তা করলেন, সেটা এসে আবার ঐক্যমত্য করা যায় কিনা। কিন্তু ওই আলোচনাও একদিন নিশ্চয়ই অনেকে দেখছেন কিনা জানি না, এই আলোচনা হলো যখন আমরাই বললাম যে দেখেন এইখানে তো নানা আদর্শের লোক আছি আমরা, তা আপনি তো আদর্শ পরিবর্তন আমরা কেউ করব না, কারণ আমরা যার আদর্শ থেকে একটা জিনিস বিবেচনা করি। হ্যাঁ, চলার পথে ধরুন ভোটের সময় আমাদের ইস্তেহার যার হবে, কিন্তু একটা ভালো ভোট কীভাবে হতে পারে ওইটুকু আমরা একমত হইতে পারি। এখন আমি ইস্তেহারে কি করব, সেইখানে যদি সব ঐক্যমত্য করতে চান, এটা তো হবে না। তা কেন সেটা জোরাজুরি করছেন? সেইটা বরঞ্চ এই জোরাজুরির বিবেচনাটা ভুল, এটা ছেড়ে দিতে হবে পুরো জনগণের উপরে। এবং এই ভরসাটা যদি না থাকে, আপনি তো কখনো কিছু করতে পারবেন না। দেখুন, প্রসঙ্গক্রমে কথা আসে, যে আলোচনা আপনি এখানে সূচনা করলেন, আমরা যারা জনগণের উপরে ভরসা কিন্তু সবাই বলছি, আচ্ছা, তাই না? এই যে যাদের কথা বললেন, ওইখানে যে যাদের মঞ্চ ভাঙা হলো এবং পরে তারা কি বলে সাজোয়া যান, ওইখানে যে ওইভাবে মানুষ ঢোকা যায়, ওই ধরনের কি বলে যে আমাদের কখনো এইটা ভাই এই প্রথম আমরা দূর থেকে দেখলাম, কারণ ওর ধারে কাছে আমরা তো লড়াই করার জন্য গিয়েছি এবং দূরেই থেকেছি। আপনারা কি কখনো এটা তো চড়ার সুযোগ পেয়েছেন? আর কি ওর ধারে কাছে ভাই যাওয়ার সুযোগ হয় নাই, ওইটা চিন্তাও করি না, প্রশ্নই ওঠে না। এটা তো রাজনীতিতে অন্য একটা ক্ষতচিহ্ন, যাই হোক, সে আলোচনা না করে আমি যেটা বলছি, তাহলে আপনি যদি জনগণের উপরে ভরসা করেন,
তাহলে ওই এলাকার জনগণ কি চায় সেটা তো বিবেচনা করতে হবে। অনেক সময় সেই বিবেচনা করে আমি তাদের কাছে সবসময় বোর্ড ডাউন করবো সেটা আমি বলি না, কিন্তু সেইটা তো আপনাকে তাকে উন্নততর করার জন্যে যে রাজনৈতিক শিষ্টাচার ভব্যতার যে কথাগুলো হলো, আপনি সেইটা দেখে যদি পারেন উইনওভার করেন, আপনাকে তো ঠেকাবে না। কিন্তু ওই জনগণকে আপনি তার বিরুদ্ধে যে এবং সরকারের মদত পেয়ে এবং সরকারের ছত্রছায়ায় শুধু না, আপনি মানুষ হত্যার মতো কাজ করে যদি করতে চান, তাহলে তো আপনি জনগণের প্রতি ভরসা করছেন না। কিন্তু অবশ্যই আমরা যাই করি জনগণের উপরে ভরসা করে করতে হবে। এই প্রসঙ্গক্রমে এখানে আজকে আলোচনা আসছে বলে এই কথাটা আমি এই সুযোগে আরেকবার রিপিট করি। অনেকে মনে হয় যে দীর্ঘ কি অল্প কয়েকদিনে আমরা গণঅভ্যুত্থান করলাম, এই যে জুলাই মাস আগস্ট মাস, কারণ আমরা এক যুগেরও বেশি সময় ধরে তো লড়াই করছিলাম। এবং এই লড়াইয়ে গণঅভ্যুত্থান কখন সংগঠিত হলো? যখন একেবারে সাধারণ মানুষ রাজপথে নেমে আসলো। তা সুতরাং আপনি ওইখানেও দেখেন সাধারণ মানুষই হচ্ছে নিয়ামক শক্তি ছিল, তাহলে এইখানেও জনগণই হবে সর্বময় ক্ষমতার অধিকারী। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো তার মতো করে কিভাবে উইনওভার করবে তাকে সেই চেষ্টা করতে হবে এবং জনগণের উপর ভরসা করতে হবে। কিন্তু এইখানে আমরা দেখছি সেইটা না করে এমন এমন শক্তির উপরে ভরসা করা হচ্ছে। ওই যে বললাম, আপনি করিডোর দেবেন, বন্দর দেবেন, আপনি কাকে জিগাইছেন? আপনার এখতিয়ার আছে কিনা? আর কোথায় প্রেস সচিব বললো সব এখতিয়ার আছে, সেটা কি আমরা মেনে নেব? আপনি এখানে জাতিসংঘের অফিস করতেছেন, সে কার সাথে কথা বলে আপনি করছেন? আপনি আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তির নামে এইখানে আমরা কোথার থেকে সামরিক উইপেন্স কার কাছে কত কিনবো, কার সাথে বাণিজ্য কি করব, কার সাথে আলোচনা করছেন? এবং খবর বেরোচ্ছে সংবাদ মাধ্যমে নাকি কি প্রশ্ন করার পরে সাংবাদিকদের চাকরি যাচ্ছে, আর এইখানে এনআরবির কোন কর্মকর্তা কোন কাগজ দিয়েছে তার চাকরি এবং তিনি কোথায় আছেন তার নাকি খবর পাওয়া যাচ্ছে যদি না। বলেন তাহলে এই সরকার কেন এসেছে? নির্বাচনের জন্য নাকি অন্য কোনো কিছু? এখন এই সরকার এইটা আবার মূলত কাজটা তাদের কি? কথাটা এক একজনের কাছে হয়তো এক একটা ইন্টারপ্রিটেশন হবে, কিন্তু আমরা মনে করি, এবং আমি এই যে ঐক্যমত্য এবারে ওই আলোচনাটা একটু ঢুকি, ওই আলোচনা করতে যেয়ে অধিকাংশ দল যেটা মনে করতেছে, শুধু আমাদের কমিউনিস্ট পার্টির কথা, বামপন্থীদের কথা, অধিকাংশ দলই তো আমরা মনে করছি, খুবই দু একটা দল ছাড়া, যে তাদের প্রধান কাজ জনগণ যাতে একটু ভালোভাবে ভোট দিতে পারে ওই কাজটা করতে হবে, এটাই হবে প্রধান সংস্কার, করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে যাও, এটাই তাদের প্রধান দায়িত্ব হওয়া দরকার বলে অধিকাংশ দলই বলতেছে। এখন শুধু আমাদের কথা বললাম না, তাহলে সেইটাকেই আমাদের গ্রহণ করা উচিত এবং সেই ধারায় তাকে যাওয়া উচিত। আসবে আপনার কাছে যদি সময় থাকে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি একটু বলবেন। আবার একটু গোপালগঞ্জের ঘটনা ফিরতে চাই। সেটি হচ্ছে যে যখন হামলা ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল, তখন এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে একজন এনসিপি নেতা বলছিলেন যে, চিৎকার করে বলছিলেন যে এই পুলিশ তাদেরকে রক্ষা করতে পারেনি, এই পুলিশ হচ্ছে আপনার ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর, এরকম বলছিল, এবং এই পুলিশ বাহিনীকে ভেঙে দিয়ে নতুন করে গড়তে হবে, এরকম বলছিল। কিন্তু পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে। সেই জায়গাটা, আপনি তো প্রশাসনে কাজ করেছেন, সেই জায়গাটাকে আমরা ওইভাবে সংস্কার করতে পেরেছি কিনা? না, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সিভিল সার্ভিস, আমাদের জুডিশিয়ারি, আমাদের সেনাবাহিনী এবং আমাদের অন্য সব মানে যে সব জায়গায় জনগণের জন্য কাজ করতে যান লোকজন, সেখানে সংস্কার করতে হবে, এটা নিয়ে তো কোনো ডিবেট নাই। সংস্কার করতে হবে, কিন্তু আপনি পুলিশ সুপারের ওখানে আশ্রয় নিলেন, তারপরে পুলিশ সুপার আপনাকে আশ্রয় দিল, তারপরে আপনি বলতেছেন পুলিশ আপনাদেরকে কিছু করেনি, রক্ষা করেনি। এটা পরিষ্কারভাবে বুঝতে হবে, এনগেজমেন্টের জিনিসটা বুঝতে হবে। যে আমরা ধরেন 100 লোক আছি, পুলিশ 100 জন আছে, জনগণ 100 জন, পুলিশ 100, তখন কিন্তু সমানে সমান কোনো ঝামেলা হবে না। কিন্তু ওইখানে যদি এটা বাড়তে বাড়তে 10,000 হয়ে যায় বা 2,000 হয়ে যায়, 3,000 হয়ে যায়, তো আপনি কি করবেন? তখন তো পুলিশ তো হয় বল প্রয়োগ করতে হবে, অথবা তাদেরকে অস্ত্র ব্যবহার করতে হবে, যেটা পরবর্তীতে হয়েছে সেটা করতে হবে। সেটা করতে গেলে এই যে রক্তে হাত রঞ্জিত হওয়ার বিষয়টা চলে আসে। তা আপনি কিভাবে ম্যানেজ করবেন এনগেজমেন্ট রুলসগুলো, এসওপিগুলো এবং ম্যানেজ করা, এটা ম্যানেজ করা যেটা প্রথম প্রশ্ন ছিল তুষারের কাছে, এটা কি ম্যানেজ করা সম্ভব ছিল কিনা? একদম ভেরি মাচ ম্যানেজ করা সম্ভব ছিল। আগের রাত্রে 144 জারি করে দেওয়া, কথা শেষ। যে এখানে যেহেতু এই টেনশন হয়েছে 144, এবং এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দোষ যে ওনারা 144 জারি করে নেই, পুলিশের দোষ ওরা জারি করে নেই। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ জারি করছে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসে বসে ঘুমাচ্ছিল কেন? যে এইরকম পরিস্থিতিতে আপনি কাউকে ওখানে যেতে দেবেন না। থাকলো গোপালগঞ্জ একটু হল্টে থাকুক না, গোপালগঞ্জে তো 3টা নির্বাচনী সিট, গোপালগঞ্জ একটা ছোট্ট জেলা, ছোট একটা, তাই না? তো ওইখানেই আমার সব কিছু তে লং মার্চ টু গোপালগঞ্জ ঘুরিয়ে দিব, হ্যাঁ, কবর দিব, এইসব করার দরকারটা কি? আপনি একটু ওয়েট করেন না, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে এসে অনেক কিছু করতে পারবেন, নির্মূলও করে দিতে পারবেন, নিশ্চিহ্ন করে দিতে পারেন, বাট জনগণের ম্যান্ডেট নিয়ে। তো সেখানে আপনি 144 দিলেন না, কেন দিলেন না? এটাও তুষার বলেছে, আবার আমি রিপিট করি, কারণ আপনি তখন প্রশাসন ভয় আছে,
সংস্কারের কথা বলছেন, প্রশাসন তো ভয় ভীত যে আমি যদি 144 দিই তারপরে এনসিপি বলে এই তো আওয়ামী লীগের দোসর বা ফ্যাসিবাদের দোসর। তা আপনি এইভাবে চিহ্নিত করলে তাহলে তো সকলকেই আপনি চিহ্নিত করে ফেলবেন, এবং সকল ব্যাপারে আপনারা এইভাবে যদি ট্যাগিং করা শুরু করেন তাহলে আগের ট্যাগিংয়ের সাথে এখনকার ট্যাগিংয়ের তো কোনো পার্থক্য নেই। আমি যেটা দেখেছি, পুলিশ এবং ওখানকার যে প্রশাসন তারা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। বাংলাদেশে তো আমরা স্বাধীন ব্যুরোক্রেসি, মানে ইন্ডিপেন্ডেন্ট ব্যুরোক্রেসি বা ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট সাংবিধানিক প্রতিষ্ঠান, ইন্ডিপেন্ডেন্ট সেনাবাহিনী অনেক ইন্ডিপেন্ডেন্ট, বাট তারপরে বললো ইন্ডিপেন্ডেন্ট সেনাবাহিনী। আমরা তো এটা গড়ে তুলতে পারি নাই। আমরা সবসময় গত 54 বছরের যে আমাদের যে সরকারগুলো এসেছে বা যারাই রাজনীতি করেছেন, যারাই আমরা এখন করছি, তারা প্রত্যেকেই আমরা চাই যে ওদেরকে আমরা সবসময় আমাদের নিয়ন্ত্রণে রাখবো। দলের যখন সরকার থাকবে দলের নিয়ন্ত্রণে রাখবে, এখনকার সরকার তাদের নিয়ন্ত্রণে রেখেছে। আপনি এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কন্ট্রোল রুম করেন এখান থেকে ওই যে আক্রমণ পরিচালনা করার জন্য। কন্ট্রোল রুমে কারা কারা ছিলেন এটাও তো এসছে, কে আসছে, কেন আসছে, কন্ট্রোল রুমে কে থাকবে, কারা থাকার কথা, কেন কন্ট্রোল রুম, অনেক বিষয় নিয়ে আপনার আলোচনা করতে হবে, এবং এই বিষয়গুলো কিন্তু আলোচিত হতে হবে। আপনি রাজনৈতিক দল করেন না, আপনি কাজ করেন, আপনি জনগণের কাছে যান, কিন্তু আপনি এরকম একটা অ্যাগ্রেশন করে অ্যাগ্রেসিভ মুডে নানান কথাবার্তা বলে, এবং যে স্লোগানের কথা হচ্ছিল খুবই অশ্লীল স্লোগান, যেগুলো উচ্চারণ করতে পারলেন না আপনি, তো এই স্লোগান যারা দিচ্ছে তাদের ভিডিও ফুটেজ আছে, আচ্ছা তারা কোথায়, তারা জেলখানায় নাই কেন? এটা তো একটা বড় অপরাধ। একজন নারী যিনি দেশের 3বার প্রধানমন্ত্রী ছিলেন, বয়স্ক, তার ব্যাপারে যেসব স্লোগান দেওয়া হয়েছে তাদেরকে তো অ্যারেস্ট করা উচিত ছিল। সেটাই বলছিলাম, তখন রাজনৈতিক পুলিশ, শিষ্টাচার কোন দিকে তখন গেল? পুলিশ, তখন সেনাবাহিনী, তখন বিজেপি, তারা কোথায় থাকে? এটা তো জনগণ প্রশ্ন করবে। এগুলো আপনি তো এইসব অ্যালাউ করতে পারেন না। এবং পুরো দেশটাকে আপনি একটা মব তন্ত্র, আগে ছিল মগের মুল্লুক বলতো আমাদের দাদা নানিরা, সেই ইংরেজ আমলে কি মগের মুল্লুক ছিল, এখন হচ্ছে মবের মুল্লুক বানিয়ে ফেলেছি। আইন নাই, কানুন নাই, সুশাসন নাই, মানবাধিকার নাই, আপনি মবের মুল্লুক, মব দিয়ে সব কিছু করবেন। এবং রাজনৈতিক দলের আচরণ কিন্তু মবের আচরণ হতে পারে না। রাজনৈতিক দলে যে বিপ্লবীরা যারা সমাজ ভেঙে দিবে, যারা লড়াই করবে, সশস্ত্র সংগ্রাম, মাও সেতুং, চে গুয়েভারা বা ফিদেল ক্যাস্ট্রো, আরও অনেক বড় লোক নেতার নাম করা যায়, তাদের ভাষায় কি এরকম ভাষা আপনি দেখছেন কখনো? এটা কি রাজনীতির ভাষা হতে পারে? সবার সেটাই আমি একটু তুষার ভাই, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে যেটা বললেন যে মবের মুল্লুক, আমরা তো ছোটবেলায় দেখেছি মগের মুল্লুক আমরা পড়েছি, এখন মবের মুল্লুক হচ্ছে। আবার আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে দেশে এখন ডেমোক্রেসি পরিবর্তে মবক্রেসি চলছে। নতুন শব্দ পেয়েছি আমরা, মবক্রেসি। কোন দিকে নতুন যাচ্ছে শব্দ না এটা। আপনি অটোক্রেসি, মবোক্রেসি, ক্লেপ্টোক্রেসি, মেরিটোক্রেসি এই শব্দ আছে। তো মবোক্রেসি একটা শব্দ, কারণ এখানে মব হচ্ছে, যেসব দেশে মব হয় না সেখানে মবোক্রেসি হয় না। কিন্তু যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা মানুষকে হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, এবং উৎসাহ দেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে আপনি কোথাও ভাঙচুর করতে গেলে আপনাকে বাধা দিচ্ছে না, আবার কোথাও ভাঙচুর করতে দেখলে আপনার উপরে গুলি চালিয়ে দিচ্ছে। কোথাও মিছিল নিয়ে গিয়ে আপনি ঘেরাও করে ফেললে মাথার উপরে ঠান্ডা পানির বাষ্প ছিটিয়ে দিয়ে বলছে যে ওদের মাথা ঠান্ডা রাখা দরকার, আরেক জায়গাতে গরম পানি ছিটিয়ে দিয়ে বলছে যে এদেরকে বিদায় করে দেওয়া দরকার, ওদের মাথা গরম করা দরকার, এরকম। হ্যাঁ এইরকম। তো এই যে একটু আগে আমি বলেছিলাম যে তুমি করলে আইন আর আমি করলে ফাইন। ফাইন মানে হচ্ছে আই এম ফাইন, থ্যাংক ইউ, সেই ভালো থাকার ফাইন। তো আমারটা ভালো, আপনারটা সবসময় খারাপ, এইটা দিয়ে তো সংস্কার হবে না। আমি আপনাকে একটা প্রশ্ন করি। শেখ হাসিনা বা তার আগে খালেদা জিয়া বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা, এটা সংস্কার করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে এত ক্ষমতা থাকা উচিত না, কোনো ব্যক্তির কাছে এত ক্ষমতা থাকা উচিত না। যিনি এটা বলবেন তার নিজের হাতে কি সেই ক্ষমতাটা থাকা উচিত? আমাদের প্রধান উপদেষ্টার হাতে কি পুরো ক্ষমতাটা নেই, যেটা শেখ হাসিনার ছিল এবং যেটা খালেদা জিয়ার ছিল? ওনার হাতে ক্ষমতা থাকলে সেটা ভালো, আমরা ধরে নিলাম, আর অন্যদের হাতে থাকলে সেটা খারাপ। উনি এই সংস্কারটা করুক না, ওনার কাছ থেকে ওনার এই ক্ষমতাটা উনি নিজে অধ্যাদেশ দিয়ে দিক না, যাকে যাকে দিতে চায়। আমরা দেখি সংস্কার হলে পরে আমাদের প্রধানমন্ত্রী কেমন হবে, কি ক্ষমতা নিয়ে এই দেশটা চালাবে, এটা তো আমাদের দেখা দরকার। উনি ভালো মানুষ, সেজন্য ওনার কাছে ক্ষমতা থাকলে ক্ষমতা নিরাপদ। ব্যাপারটাই তো এটা। সংস্কারের জন্য ভালো মানুষ দরকার। আসলে সংস্কারের জন্য আইন বদলায় কোনো লাভ নাই, আপনি যার কাছে ক্ষমতা দিবেন সেই রকম হয়ে যেতে পারে। সুতরাং ক্ষমতা কার হাতে অনেক চলে গিয়েছে সেটা দিয়ে ভালো মন্দ নির্ধারিত হয় না। ক্ষমতা যিনি ব্যবহার করছেন তিনি ভালোভাবে ব্যবহার করতে শিখেছেন কিনা সেটা দিয়ে এটা নির্ধারিত হয়। রুলস অফ এনগেজমেন্ট, প্রসিডিওর, এইসব কথা যখন বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রসিডিওর, স্ট্যান্ডার্ড প্রোটোকল, এগুলো যখন বলা হচ্ছে,
এর মানে কি? এর মানে হচ্ছে ক্ষমতা নিজেই নিজেকে সীমায়িত করে। ক্ষমতা একটা বাধা দেয় যে তোমার হাতে যদি ক্ষমতা থাকে, ওই ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে তোমাকে অনেকগুলি দরজা, অনেকগুলি অনুমতি পার হতে হবে। আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে তাদেরকে রক্ষার জন্য গতকাল এই পরিমাণে শক্তি প্রয়োগ করা হলো, এই শক্তির অনুমোদন কে দিয়েছেন? তাহলে এই শক্তি যিনি অনুমোদন করেছেন, ঘটনা তো একই, তাই না? এই গুলি চালানোর অনুমতি তো কেউ দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে ক্ষমতা যার হাতে সম্পূর্ণভাবে সীমাবদ্ধ থাকে তিনি তাহলে দেন। তাহলে আগের গুলি চলার দায় যদি আগের জন নেন, এখনকার গুলি চলার দায় তাহলে কে নেবেন? আর মব ডিসপার্সাল কিভাবে করতে হয় এটা পুলিশের চেয়ে ভালো কেউ জানে? এখানে সচিব সাহেব আছেন, তাদের চাইতে ভালো কেউ জানে? ডিসিএসপিরা ছাড়া জানে মব কি করে সরাইতে হয়? তো মব কি করে সরাইতে হয় সেই চেষ্টাকে তাদের মধ্যে ছিল। তারা 144 ধারা জারি করেন নাই। কেন? কারণ 144 ধারা জারি করলে কি বলতে জানেন? আমাদেরকে প্রবেশ করতে না দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমরা সমাজ পরিবর্তন করতে চেয়েছিলাম। যখন কিনা গন্ডগোল লেগে গিয়েছে তখন তাড়াতাড়ি এটা দিয়ে বলা হয়েছে আমরা তো সমাজই পরিবর্তন করতে চাই কিন্তু আমাদেরকে বাধা দিচ্ছে। মবকে তো বলা হচ্ছে প্রেসার গ্রুপ হিসেবে তারা কাজ করে। মবকে যিনি প্রেসার গ্রুপ বলেছেন তিনি একটা ফরাসি সাংবাদিক সংস্থায়, সংবাদ সংস্থায় কাজ করতেন। ওনার ফ্রান্সে গিয়ে এই ট্রেনিংটা নিয়ে আসা উচিত যে ফ্রান্সে কোনটাকে মব বলে, এএফপি কোনটাকে মব বলে। ওনার যে সাংবাদিকতার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ওই বইটা থেকে ওনারই উচিত আমাদের কাছে বলা যে এএফপি তার সাংবাদিকতায় কাকে মব বলে, কাকে প্রেসার গ্রুপ বলে, কাকে রায়ট বলে, কাকে পিপলস প্রোটেস্ট বলে, আমাদের তো জানার দরকার নেই। এখন তো ওহি আসে ফ্রান্স থেকে। জি, একটু প্রিন্স ভাই ছোট করে আপনি একটু বলবেন, শেষের দিকে এসেছি, যে যেমনটি বলছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, যে প্রশাসন ভীত কেন ভয় পায় প্রশাসন, এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত পালনে তারা কাজ করতে পারছে না কেন? কারণ এমন তো কথা ছিল না 5 আগস্ট পরবর্তী। আমি ছোট করে এটা বলে এই কয়েকটা প্রশ্ন সামনে উঠেছে, আবার সামনে আনি। প্রথমে এটা আমি মনে করি যে যেটা ওনারা বলেছেন কারেক্টলি, কারণ এই প্রশাসন তো আপনি কোনো কি বলবো যে নিজে কোনো ভরসাই পাচ্ছে না, যে ওই যে কিছু করলে এখানে আসলো। আমি প্র্যাকটিক্যালে যদি যান, আমি কোনো তত্ত্ব কথা না, যে আচ্ছা প্র্যাকটিক্যাল হচ্ছে যে ওই যে জেলার কথা বলা হচ্ছে ওইখানে পুলিশ এই ভূমিকা নিলে কি তকমা হাজির করা হতো, সমস্ত জায়গায় এই ঘটনাবলী। আর একটা হচ্ছে সে তো এখনো পর্যন্ত চোখের সামনে দেখছে না যে আমার আগামীতে নির্বাচিত সরকারটা কে বা কার আন্ডারে আমি থাকবো। তো এখন যাদেরকে দেখছে সে ওই ধরি মাছ নাসুই পানি বা কখন কি করব এই ধরনের একটা হতাশার মধ্যে থেকেই তো কাজ করছে। সুতরাং এইটাকে দ্রুততম সময় এর কোনো মীমাংসা দেখি না যতক্ষণ না পর্যন্ত আমরা ওই ধরনের একটা জিনিস না দেখাতে পারছি যে আমাদের অমুক দিনের মধ্যে এরকম একটা নির্বাচিত সরকার আসছে, তখন আমরা পারবো অন্তত পক্ষে। এর সাথে সংস্কার অন্য জড়িত। কিন্তু আমি সময় নেই জানি কয়েকটা প্রশ্ন এখানে শেষে আলোচনা হচ্ছে খুবই জরুরি। সেটা হচ্ছে এই যে আলোচনা আসছে এই যে গুলির বিষয়টা হলো, কারা এটা অনুমতি দিল। এমনকি এখানে আলোচনা আসছে, আমি তাদের সাথে একমত হয়ে বলছি যে এই যে যখন ঐক্যমত্যের আলোচনায় যাই, এটা অনেক সময় ইচ্ছা সত্ত্বেও যাই, এটা খুব খোলামেলা বলি, এটা আগেও বলেছি, আমি আজকে বলছি, এমন না আমরা জরুরি আইন জারি সেটা করার জন্য আরও কত বেশি এনগেজমেন্ট করতে পারি, কথার কথা এই আলোচনা করছি, ক্ষমতাও করছি। 144 ধারা কার সাথে কথা বলে করলো? আদৌ উপদেষ্টা পরিষদ একসাথে বসছে কিনা সেরকম খবরও তো আমাদের কাছে নাই। ওইখানে আমরা জোর দিচ্ছি জরুরি আইন জারির সময় যে সংসদের বিরোধী দলকে অবশ্যই বৈঠকে না বলছি বিরোধী দলের অনুমোদন নিয়ে, হ্যাঁ তাই বলছি, এই সংস্কার আমরা, কিন্তু আমি বলছি ওইখানে আমরা বলছি কিন্তু নিজের জায়গায় এসে সেই কাজগুলো করছি না। তারপরে আমি জানি না, এই প্রশ্ন আমি জানতে চাই, অন্তত পক্ষে পত্রিকার মাধ্যমে যেটা জানলাম যে 4 জন তারা নিহত হয়েছেন, তাদেরকে কিভাবে দাফন করা হলো, তার কি পোস্টমর্টেম হয়েছে বা অন্য কিছু, আমি জানি না কোনটা ঠিক, কারণ এখন একটু ঠিক জানাটাও একটু কঠিন, কারণ সোশ্যাল মাধ্যম কোনটা সত্য মিথ্যা সেটা অন্য জিনিস। কিন্তু পোস্টমর্টমের বিষয়টা এই জন্য আসে, সে কিভাবে মারা গেল না গেল এই যদি চিহ্নিত না করে যে ওনারা ভালো বলতে পারবেন, তাহলে আগামীতে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অনেক কিছু আসছে, তারা আমি সরকার আমাদের কাছে পরিষ্কার করব। আমি সরকারের কাছে, আমরা সরকারের কাছে জানতে চাই পুরো ঘটনাটা ইতিমধ্যে তারা কি করলেন, কেন কি হলো, কার নির্দেশে এইগুলো ঘটলো। এবং আরেকটা এখানে যে আলোচনা আসছে সেটাও আমি রিপিট করছি আমাদের দিক থেকে, 30 সেকেন্ড লাগবে খালি, ওই যে এইখানে বসে যে সমস্ত স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে অন্য যারা বসেছিল তাদের ওইখানে কাজ কি, এটা কি করতে পারে একজন উপদেষ্টা? অনেক দিন ধরে তিনি যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দেন এবং কথাবার্তা বলেন, তারপরে তিনি কি করে উপদেষ্টা হিসাবে থাকেন? এবারও তো আমরা দেখলাম যেভাবে উপদেষ্টা শেষ প্রশ্ন তুষার ভাই, সেটি হচ্ছে যে যেমনটি বললেন যে এই যে পোস্টমর্টম রিপোর্ট এগুলো আমরা জানতে পারছি না কেন, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য পাই, কিন্তু মূলধারার যে জার্নালিজম, মূলধারার যে গণমাধ্যম, সেইখানে অনেক সময় অনেক তথ্য আমাদের আসছে না বা দিতে পারছে না কেউ, জানি না কেন দিতে পারছে না।
এই ক্ষেত্রে ওই আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেদিকে মানুষ বেশি ভিড়, ওদিকে ভিউটা বেশি, এই অবস্থাটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে ওইখানে যে পোস্টিংগুলি হয় এগুলি সরেজমিনে পোস্টিং হয় এবং ওইখানে সরাসরি ভিডিও মানুষ দেখতে পারে। কিন্তু আচ্ছা। মূলধারার গণমাধ্যমকে একটা এডিটোরিয়াল পলিসির মধ্যে দিয়ে যেতে হয়, মালিকানারও একটা পলিসি থাকে। এত কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরে যদি তারা এরকম দেখে যে তাদের প্রতিষ্ঠানের মধ্যে মব ঢুকে পড়ে, ঢুকে কার চাকরি থাকবে এবং কার চাকরি থাকবে না সেটা নির্ধারণ করে, তাহলে এত কোটি টাকার ইনভেস্টর তো তার ইনভেস্টমেন্টটাকে বাঁচাতে চাইবে। তখন তারা গো স্লো, আসতে যাও, চুপচাপ থাকো, কে খেপে যায়, এইসব দেখবেন। দেশে আইনের শাসন না থাকলে মূলধারার জার্নালিজম ক্ষতিগ্রস্ত হয়, মূলধারার উকিলরা ক্ষতিগ্রস্ত হয়, মূলধারার চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ দেশে আইনের শাসন নাই। সৎকে প্রোটেক্ট করার জন্য আইন লাগে, চোর বাটপারকে প্রোটেক্ট করার জন্য আইন লাগে না। আইন না থাকলেই চোর বাটপার প্রোটেক্টেড থাকে। তো বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে আইন সাধারণ মানুষকে প্রোটেক্ট করছে না, সৎ মানুষকে প্রোটেক্ট করছে না। আপনি দেখেন একজন উপদেষ্টা এসে বলেন যে আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, এটা বলা যাবে না। ইন্ডিয়ার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকলে খারাপ, আর আমেরিকার সাথে থাকলে ভালো। সবাই সমান হইতে হবে। আমেরিকা কি কোনো মুরব্বী নাকি? আমেরিকা কি কোনো পিসায় হুজুর আর অন্যরা না? নন ডিসক্লোজার হইলে সবার সাথেই অনার করতে হবে, আর না হইলে পরে সবারটাই বলে দিবে। জনগণের চুক্তি ওনারা করে আসেন, ওনারা জনগণের ভোট পাওয়া লোক। ওনারা আমাদেরকে বলবেন না কি চুক্তি হয়েছে, এবং সেটাকেও প্রকাশ করেছে বলে তার চাকরি চলে যাচ্ছে। জনগণের কর্মচারী নাকি অসাধু আদেশ মানলে পরে তার চাকরি যাবে। অন্যায় আদেশ কেন মানবে, সেই জন্য চাকরি যাবে, এটা বলা হয়েছে, এটা সংস্কারের মধ্যে বলা হয়েছে। আবুল ভাই, আপনি কি 30 সেকেন্ডে কিছু বলবেন ভাই? দুঃখিত। তাহলে এনবিআর যিনি এটা করেছেন তিনি তো দেশপ্রেমিক। 30 সেকেন্ড। 30 সেকেন্ডে যেটা বলার সেটা হলো যে এই যে আপনি জিজ্ঞেস করছিলেন যে সরকারটা কেন, তার প্রধান কাজ কী হওয়া উচিত, তার এখন প্রধান কাজ একটা ভালো নির্বাচন করার জন্য যা যা করণীয় সেটা করা। এবং আপনি ওই যে গণমাধ্যমের জিজ্ঞেস করলে আপনি কেউ তো কোনো কাজ করতে পারতেছে না, কারণ আপনি প্রশাসন কাজ করতে পারে না, পুলিশ করতে পারে না, জুডিশিয়ারি করতে পারে না, মবের ভয়ে, ট্যাগিং এর ভয়ে, তাহলে গণমাধ্যম ট্যাগিং এর ভয়ে। অসংখ্য ধন্যবাদ আবুল মোহাম্মদ শহীদ খান, ধন্যবাদ জানাচ্ছি রোহিণ হোসেন প্রিন্স এবং আব্দুল নূর তুষার, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।